কিছুদিন আগের কথা। শিমুলগঞ্জ নামক একটি গ্রামে দীপু নামে এক কাঠুরিয়া তার স্ত্রীকে নিয়ে একটি ছোট্ট ঘরেতে বসবাস করত। দীপু জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে বেড়াতো। আর সেই কাঠ বাজারে বিক্রি করে যে পয়সা পেত তাই দিয়ে তার কোনো রকমের সংসার চলে যেত। কিন্তু কিছুদিন যাবৎ দীপু এক ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে। জঙ্গলে ধীরে ধীরে গাছের পরিমাণ কমে যেতে লাগলো। এজন্য দীপু ভীষণ চিন্তায় পড়েছিল। জানো রূপা, জঙ্গলের গাছগুলো কেটে ধীরে ধীরে জঙ্গল একেবারে ফাঁকা করে দিচ্ছে। এখন বড় বড় ব্যবসায়ীরা ওই সমস্ত জঙ্গলে নানান রকমের কারখানা বানাচ্ছে, জঙ্গল পুরো পরিষ্কার করে ফেলছে। জঙ্গলগুলো যদি পরিষ্কার হয়ে যায়, গাছপালা যদি নাই বা থাকলো, তাহলে আমি কোথা থেকে কাঠ কেটে আনবো বলো তো? আর আমি যদি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে না বিক্রি করি, তাহলে আমাদের সংসার কিভাবে চলবে বলো তো? তুমি জঙ্গল থেকে এইভাবে কাঠ কেটে আর কতদিন সংসার চালাবে? তুমি কেন অন্য কোনো কাজ খুঁজে নিচ্ছ না? আমি এই কাজ ছাড়া আর কি কাজ করব বলো তো? তুমি কি জানো, আমাদের গ্রামে যে শিবু আছে তার জমি একজন খুব বড় ব্যবসায়ী কিনে নিয়েছে। কারণ ওই জমির উপরে সে লোক একটা খুব বড় কারখানা বানাবে। তার জন্য কোম্পানি জমির মালিককে প্রচুর টাকা দিয়েছে। ও গিন্নি, এত টাকার খবর শুনে আমি কি করব? আমি সারাদিন কাঠ বিক্রি করে তো মাত্র 200-300 টাকা ইনকাম করতে পারি। আর তা নিয়ে আমাদের সংসার তো বেশ চলে যায়। কিন্তু শিবু অত টাকা দিয়ে কি করবে? আরে তুমি জানো না, শিবু ওই সমস্ত টাকা দিয়ে আরো 5 বিঘে জমি কিনে নিয়েছে। আর অবশিষ্ট টাকা দিয়ে সে একটা নতুন ব্যবসা আরম্ভ করেছে। যে শোনো, আমি বলি কি, তুমি তোমার জমিটি বিক্রি করে দাও। আর এমনিতে তো জমি চাষ করে তেমন কোনো লাভও হয় না। কারণ কখনো কখনো যাই চাষ করো না কেন, মাঝে মাঝে তো নষ্ট হয়ে যায়। আর অবশিষ্ট যা বাঁচে সে তো আবার পোকায় খেয়ে চলে যায়। তাহলে বলো, তুমি কি চাষ করবে এমন জমিতে? কিন্তু গিন্নি, এ জমি তো আমার পূর্বপুরুষের জমি। সেই কারণে আমি তো এ বিক্রি করতে পারবো না। আর এর বিক্রি করার চিন্তা ভাবনাও আমি মনেতে আনতে পারবো না। যে হ্যাঁ, তোমার চিন্তা ভাবনা তো সেই আদিম যুগের মানুষের মতো রয়ে গেছে। এখন যুগ আধুনিক হয়েছে। এখনকার যুগের দিকে একবার তাকিয়ে দেখো, সব কিছু কেমন বদলে গেছে। কেউ আর পিছিয়ে নেই। এই জগৎটাও গতিতেই চলছে। আর একবার তোমার দিকে চেয়ে দেখো তো, সারা দিনটা হাড় ভাঙা পরিশ্রম করেও মাত্র 200-300 টাকা ইনকাম করো, যা দিয়ে সংসারটা ঠিক মতোই চলে না। আবার কখনো কখনো তাও ইনকাম হয় না। একবার বাইরের দিকে তাকিয়ে দেখো, সবাই নিজেদের কতটাই গুছিয়ে নিয়েছে। তারা সুখে আনন্দে দিব্যি দিন কাটাচ্ছে। তুমি ঠিক বলেছ গিন্নি। আমি কালই জমিদার মশাইয়ের কাছে যাব। তার কাছে যদি এমন কোনো সন্ধান থাকে যে আমার জমি কিনবে, আমি আমার জমি বিক্রি করে আরও কিছুটা জমি কিনে নেব। আর অবশিষ্ট টাকা দিয়ে আমিও ব্যবসা আরম্ভ করে দেব। পরদিন সকাল হতে দীপু জমিদার মহাশয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জমিদার মহাশয়, আপনার সাথে আমার বিশেষ কিছু কথা রয়েছে। হ্যাঁ দীপু, বলো, আমার সাথে তোমার কিসের দরকার রয়েছে?
জমিদার মশাই, আমি আমার জমিটা বিক্রি করতে চাই। আপনার কাছে এমন কোনো যদি সন্ধান থাকে, কেউ আমার জমি কিনতে চায়, তাহলে দয়া করে আমাকে বলবেন। তুমি তোমার কোন জমিটার কথা বলছো দীপু? আগে আপনার কাছে যে জমিটা বন্ধক রেখেছিলাম সেই জমিটার কথা বলছি। কারণ আজকাল জঙ্গলে কাঠ কেটে আর তেমন ইনকাম হয় না। ভাবছি ওই জমিটা বিক্রি করে সেই পয়সা দিয়ে অন্য একটা জমি কিনে নেব, আর অবশিষ্ট টাকা দিয়ে আমি একটা ব্যবসা আরম্ভ করব। দীপুর কথা শুনে জমিদার মহাশয় মনে মনে ভাবলো, আরে দীপুর ওই জমিটা তো অনেক দাম হবে, আর আমি যদি কোনো রকমে দীপুর কাছ থেকে ওই জমিটা ছিনিয়ে নিতে পারি তাহলে তো সোনায় সোহাগা। এমনই চিন্তা ভাবনা করে জমিদার মহাশয় দীপুকে বলল, আরে দীপু, তুমি ঠিকই বলেছ। কাল সকালে তোমার জমির দলিল নিয়ে তুমি আমার সাথে একবার দেখা করে যেও। তারপরে না হয় তোমার জমির জন্য আমি লোক দেখে দেব, যে তোমার ওই জমিটি কিনতে পারবে। ঠিক আছে জমিদার মহাশয়, আমি কাল সকালেই আপনার সাথে দেখা করব দলিল নিয়ে। জমিদার মহাশয়ের সাথে দেখা করে দীপু তার বাড়িতে চলে যায়। ওগো, জমিদার মহাশয়ের সাথে তোমার দেখা হয়েছে? উনি কি বললেন গো? আগে গিন্নি, জমিদার মহাশয়ের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন কাল সকালবেলা জমির কাগজপত্র দলিল নিয়ে তার সাথে দেখা করতে। জমির দলিল কাগজপত্র দেখে উনি আমাদেরকে একটা ব্যবসায়ী দেখে দেবেন, যিনি আমাদের এই জমি কিনতে পারবেন। তাই নাকি? এ তো খুব ভালো কথা। আচ্ছা চলো, এখন তোমাকে কিছু খেতে দিই। সকালে না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে। চলো চলো, এখন তোমাকে কিছু খেতে দিই, খেয়ে নেবে চলো। হ্যাঁ গিন্নি, চলো, আমারও ভীষণ জোরে খিদে পেয়েছে। পরদিন সকালবেলা দীপু তার জমির দলিল কাগজপত্র নিয়ে জমিদার মহাশয়ের বাড়িতে যান। জমিদার মহাশয়, এই নিন আমার জমির দলিল কাগজপত্র। আমি খুব যত্ন করে এই কাগজগুলোকে গুছিয়ে রেখেছিলাম। দলিল পাওয়ার পরে জমিদার মহাশয় কিছুক্ষণ মনে মনে ভাবতে লাগলেন যে রাজু জমিটা কিভাবে তার নামে করলো। অবশেষে জমিদার মহাশয় রাজুকে বললেন, আরে রাজু, এই জমিটা তো সরকারি জমি, আর তোমার এই দলিলে তা স্পষ্ট করে লেখা আছে। কেউ তোমাকে কিছু বলেনি এ ব্যাপারে? কি বলছেন কি জমিদার মহাশয়? এই দলিল তো আমার বাবা আমাকে দিয়েছিলেন, আর আমার বাবাকে আমার ঠাকুরদাদা দিয়েছিলেন এই দলিলটি। আর সব থেকে বড় কথা, এই জমিটি অনেক বছর ধরে আমাদের কাছে আছে। তাহলে কিভাবে এটা সরকারি জমি হতে পারে? তা আমি কি করে বলি দীপু? দলিলে যা লেখা আছে আমি তোমাকে সেটাই বললাম। আর দলিলের লেখা কখনো কি মিথ্যা হয়? আর আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি তাহলে অন্য কাউকে দেখাও তোমার এই দলিলটা। তুমি কি জানো, আগেকার দিনে জমি অনেক জলের দামে পাওয়া যেত। আবার অনেক জমিদারেরা অনেককে এমনিই জমি দিয়ে দিত। একজন বয়স্ক লোক আমার বাবাকে দেখাশোনা করত, তাই আমার দাদু তাকে 2 বিঘা জমি দিয়ে দিয়েছিল। আগে যদি জানতাম যে জমির দাম এত হবে, তাহলে তাকে কি 2 বিঘা জমি দিত আমার বাবা? জমিদার মহাশয়, তাহলে এখন কি হবে? কিভাবে এই জমিটা আমার নামে করব? আপনি তো অনেক কিছু জানেন। জমিটা কিভাবে আমার নামে করা যায় তার একটা ব্যবস্থা আপনি দয়া করে আমাকে করে দিন। আপনি অনেক জ্ঞানী গুণী, আমাকে এইটুকু একটু সাহায্য করুন। শোনো দীপু, সরকারি জমি কখনো কারোর নামে করা যায় না। আর কেউ যদি জেনে ফেলে যে সরকারি জমি তোমার কাছে রয়েছে, আর সে যদি সরকারকে বলে দেয়, কেউ যদি জেনে ফেলে সরকারের জমি তোমার কাছে রয়েছে, তাহলে সরকার সে জমি নিয়ে নেবে, আর কখনো তোমাকে দেবে না। আর শোনো, তুমি এ দলিল আর কাউকে দেখাতে যেও না, তাহলে তোমার জমি আর তোমার কাছে থাকবে না। তখনই সরকার এই জমিটা নিয়ে নেবে। জমিদার মহাশয়, এখন আমি কি করব আমি বুঝতে পারছি না। দয়া করে আপনি কিছু উপায় বের করুন। দেখো দীপু, এই সরকারি জমির ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে পারবো না।
তবে তোমাকে এটুকুই সাহায্য করতে পারি, তুমি তোমার জমিটি আমাকে দিয়ে দাও, আর এই জমির পরিবর্তে আমি তোমাকে কিছু পয়সাও দেব। কিন্তু সরকার যদি জেনে যায় এই জমি তার, তাহলে সরকার এই জমি দখল করে নেবে। আর তুমি গরিব মানুষ, আমি কখনোই চাই না তুমি গরিব মানুষ হয়ে জমি হারিয়ে ফেলো। নেহাত তুমি গরিব মানুষ, তাই তোমার কাছ থেকে জমিটা নিচ্ছি। তা না হলে কখনো না কখনো সরকারি জমি সরকার আবার দখল করে নিত। হ্যাঁ জমিদার মহাশয়, আপনি ঠিকই বলেছেন। সরকারি জমি হলে সরকার আজ না হোক কাল ঠিক অধিকার করে নেবে, ঠিক দখল করে নেবে। তখন আমার পথে বসতে হবে। তার থেকে ভালো হবে আপনি এই জমিটা নিয়ে নিন আর আমাকে কিছু অর্থ দিন। এরপরে জমিদার মহাশয় দীপুকে কিছু অর্থ দিয়ে সেই দীপুর জমিটি নিজের নামে করে নেয়। এরপরে রাজু খুশি মনে বাড়ির দিকে ফেরে। বাড়িতে গিয়ে দীপু এই সমস্ত ঘটনা তার স্ত্রীকে জানায়। সমস্ত ঘটনা শুনে তার স্ত্রী খুব অবাক হয়ে যায়। সমস্ত ঘটনা শুনে তার স্ত্রী তাকে বলে, এ তুমি কি করলে? এত মূল্যবান জমি তুমি একেবারে জলের দামে দিয়ে আসলে। জমিদার মহাশয়কে দেওয়ার আগে একবার তো আমাকেই জিজ্ঞাসা করতে পারতে। জমিদার মহাশয় তোমাকে বোকা বানিয়েছে, আর ওনার মিথ্যে কথাই তুমি বিশ্বাস করে নিয়েছো। হে ভগবান, এইবারে কি করব? আরে গিন্নি, তুমি তো একবার বোঝার চেষ্টা করো, ওইটা সরকারি জমি। যা বোঝার আমি বুঝে নিয়েছি, তোমাকে আর একটা কথাও বলতে হবে না। তুমি এখনই আমাকে জমিদার মহাশয়ের বাড়িতে নিয়ে চলো, আমি ওনার সাথে কথা বলতে চাই। এরপরে দীপু তার স্ত্রীকে নিয়ে জমিদার মহাশয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে দীপুর একটা ভাইয়ের সাথে তাদের দেখা হয়ে গেল। আরে দাদা, এত হন্তদন্ত হয়ে কোথায় চললে বৌদিকে নিয়ে? আর কি বলবো ভাই, তোমার দাদা জমিদার মহাশয়ের কাছে জমি বিক্রি করতে গিয়েছিল, আর জমিদার মহাশয় তোমার দাদাকে বোকা বানিয়ে দিয়েছে। বলছে এই জমিটা নাকি সরকারি জমি, আর আমাদের জমি সরকারের দোহাই দিয়ে নিজের নামে করে নিয়েছে। না, এটা তো তোমাদের সাথে খুব খারাপ হয়েছে। তোমাদের জমি সরকারি জমি হবে কি করে? দীপুদার দাদু আর আমার দাদু জমি তো একসাথেই কিনেছিল, আর সরকারি জমি হলে কাগজপত্র দলিল সব তো সরকারের কাছেই থাকবে। আর তোমরা যদি জমি বিক্রি করবে তাহলে আমার দাদাকে কেন বললে না? আমার দাদা ভালো কোম্পানির সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দিত। শুনেছি জমিদার মহাশয় খুব দুষ্টু লোক। তুমি বলো ভাই, এখন আমরা কি করব? আমরা তো কিছুই বুঝতে পারছি না। শোনো দাদা, আমাদের এখন একমাত্র উপায় হলো গ্রামের প্রধানের কাছে যেতে হবে। তিনি এই সমস্যার সমাধান করে দিতে পারেন। চলো আমরা এখনই গ্রামের প্রধানের কাছে যাই। এরপরে দীপু গ্রামের প্রধানের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরে গ্রামের প্রধান সমস্ত ঘটনা শুনে জমিদার মহাশয়কে ডেকে পাঠান। কি অমলবাবু, তুমি দীপুর জমিটা সরকারি জমি বলে নিজের নামে করে নিয়েছো। গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তুমি খারাপ ব্যবহার করেছো। আপনি কি বলছেন জমিদার মহাশয়? কিছুদিন আগে আমি অনেক অর্থের বিনিময়ে রাজুর কাছ থেকে জমিটা কিনেছি। দীপু নিজেই জমিটি বিক্রি করতে এসেছে, আমি তো ওকে জোর করিনি জমি দেওয়ার জন্য। যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই দীপুকে জিজ্ঞাসা করুন ও আমার কাছে এসেছিল কি না। দীপু, এই কথাটা কি সত্যি? তুমি জমিদার মহাশয়ের কাছে জমি বিক্রি করতে গিয়েছিলে? প্রধান মহাশয়, আমি জমিদার মহাশয়ের কাছে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম ওনার কাছে এমন কোনো কোম্পানি আছে কিনা যে আমার এই জমিটা ভালো মূল্যে কিনতে চায়, তবেই আমি আমার জমিটা বিক্রি করব।
কিন্তু জমিদার মহাশয় বললেন যে আমার এই জমিটা সরকারি জমি। সরকারি জমির ভয় দেখিয়ে কিছু অর্থের বিনিময়ে জমিটা আমার থেকে লিখিয়ে নিয়েছে, কিন্তু ওই জমির দাম হবে তার থেকে অনেক অনেক গুণ বেশি। দীপু, তুমি তো অর্থের বিনিময়ে নিজে সম্মতি হয়ে জমিদার মহাশয়কে জমিটা বিক্রি করেছো, আর এখন তুমি বলছো আরও অনেক অর্থের পুরো দরকার। এত অর্থ তুমি দেখেছো কখনো? টিপছাপ যখন দাও তখন তোমার মনে পড়েনি যে এই অর্থ অনেক? তুমি অহেতুক জমিদার মহাশয়কে বদনাম করছো। দীপু একজন অশিক্ষিত ছিল বলে প্রধান মহাশয় জমিদার মহাশয়কে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু দীপুর সেই ভাই ছিল শিক্ষিত। সে এই ঘটনার প্রতিবাদ করলো, তাই সে এই অন্যায়টিকে মেনে নেয়নি। জমিদার মহাশয়, দাদা নয় অশিক্ষিত, লেখাপড়া জানে না, তাই সে এই কাজটা করেছে। কিন্তু প্রধান মহাশয় যে দাদাকে ঠকিয়ে জমিটা নিয়েছে, এর বিচারটা আপনি করুন আগে। কি, তুমি এখন আমাকে বিচার করা শেখাবে? তুমি তো শুনলে দীপু জমিদার মহাশয়ের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে, তার বিনিময়ে জমি দিয়েছে, এতে ঠকানোর বাকি আছে? মোড়ল মহাশয়, আমার মনে হয় আপনি জমিদার মহাশয়ের সাথে হাতে হাত মিলিয়ে দাদাকে ঠকানোর চেষ্টা করছেন। আপনাদের দুজনের নামে আমি পুলিশের কাছে কমপ্লেন করব এখনই। হ্যাঁ, এই থানা পুলিশ আবার কি? থানা পুলিশকে আমি ভয় পাই না, আমি থানা পুলিশকে তোয়াক্কাই করি না। মোড়ল মহাশয় ভাবলো রাজুর ভাই একজন শিক্ষিত ছেলে, তাই প্রধান মহাশয় মনে মনে ভাবতে লাগলো, আমি গ্রামের মোড়ল, আর আমার নামে যদি থানায় নালিশ হয় তাহলে আমি গ্রামের মোড়ল আর হতে পারবো না। এই চিন্তা ভাবনা করে গ্রামের মোড়ল বলল, ভাই তুমি ঠিক কথাই বলেছ, আমাদের গ্রামের কথা, এই যদি থানা পুলিশ হয় তাহলে আমাদের গ্রামেরই সম্মান যাবে। তার থেকে বরঞ্চ ভালো হয় আমরা এই সমস্যাটার সমাধান করে নিই। এরপরে মোড়ল মহাশয় নিজেকে বাঁচার জন্য জমিদারকে বলতে থাকে, জমিদার মহাশয়, রাজুর জমি তোমাকে রাজুকেই ফিরিয়ে দিতে হবে। কিন্তু কিন্তু প্রধান মহাশয়, কোনো কিন্তু কিন্তু নয়, তুমি রাজুকে ঠকিয়ে এই জমিটা নিজের নামে করেছো, এই জমিটা তোমাকে রাজুকে ফিরিয়ে দিতেই হবে যে কোনো প্রকারে। এরপরে জমিদার মহাশয় রাজুর জমি আবার রাজুকেই ফিরিয়ে দেয়।